রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। শুরুতেই সংবাদ শিরোনাম। আসসালামু আলাইকুম। ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ শুরু যুক্তরাষ্ট্রের। পাকিস্তান থেকে ভারতে তেল রপ্তানির কথা বলে মোদির কাটা খায়ে নুনের ছিটা দিলেন ডোনাল্ড ট্রাম্প। ফ্রন্টলাইনে বিপর্যস্ত ইউক্রেন আর্মি। সাইপার এয়ার ডিফেন্স সিস্টেমের সর্বশেষ সফল পরীক্ষা। সমরাস্ত্র নির্মাণে আরেকটি মাইল ফলকযুক্ত তুরস্কে। অস্ত্র কেনার জন্য সদস্য দেশগুলোকে $146 বিলিয়ন ঋণ দেবে ইউরোপিয়ান ইউনিয়ন। ড্রোন যুদ্ধে ফ্রন্টলাইনে বিপর্যস্ত ইউক্রেন সেনারা। নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনার জন্য ভারতের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ শুরু করল যুক্তরাষ্ট্র। বুধবার ভারতীয় পণ্য আমদানির ক্ষেত্রে 25% শুল্ক আরোপের মাধ্যমে এই পদক্ষেপ গ্রহণ করল ট্রাম্প প্রশাসন। রাশিয়া থেকে জ্বালানি তেল ও অস্ত্র কেনার কারণেই যে ভারতের বিরুদ্ধে 25% শুল্ক আরোপ করা হয়েছে, সেটা সরাসরি ডোনাল্ড ট্রাম্প উল্লেখ করেছেন তার ট্রুথ সোশ্যাল নামক ব্যক্তিগত সামাজিক যোগাযোগ মাধ্যমে। ট্রাম্প লিখেছেন, ভারত রাশিয়া থেকে বিপুল পরিমাণ জ্বালানি তেল কিনছে এবং এভাবে সেই ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়াকে সহায়তা করছে। তাছাড়া তারা রাশিয়া থেকে অস্ত্র কিনেও মস্কোকে সহায়তা করছে। ট্রাম্প বলেছেন, যখন গোটা বিশ্ব ইউক্রেনে মানুষ হত্যা বন্ধের পক্ষে, তখন ভারত রাশিয়া থেকে জ্বালানি তেল কিনছে। ট্রাম্পের কথায় ভারত ইউক্রেনের বেসামরিক মানুষ হত্যায় রাশিয়াকে সরাসরি সহায়তা করছে জ্বালানি তেল কেনার মাধ্যমে। আর রাশিয়া থেকে জ্বালানি তেল কিনে সে পশ্চিমাদের বিরুদ্ধে দাঁড়িয়েছে। ট্রাম্প বলেন, ভারত আমাদের বন্ধু দেশ, কিন্তু তারা আমাদের পণ্যের ওপর বিশ্বের সবচেয়ে বেশি শুল্ক আরোপ করে রেখেছে। ইউক্রেন যুদ্ধ শুরুর আগে থেকেই ভারত একের পর এক যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে অস্ত্র কেনে, কিন্তু বাইডেন প্রশাসন কেবল হুমকি দিয়েই বিরত থাকে ভারতের বিরুদ্ধে কোনো পদক্ষেপ গ্রহণ থেকে। তুরস্ক 2019 সালে রাশিয়া থেকে S-400 মিসাইল কেনার কারণে যুক্তরাষ্ট্র তুরস্কের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে, কিন্তু 2021 সালে ভারতও রাশিয়া থেকে একই মিসাইল কিনলেও যুক্তরাষ্ট্র কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি ভারতের বিরুদ্ধে। এরপর ইউক্রেন যুদ্ধ শুরু হলে ভারত যুক্তরাষ্ট্র সহ গোটা পশ্চিমা বিশ্বের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাশিয়া থেকে জ্বালানি তেল কিনতে থাকে। ভারত বিশ্বের তৃতীয় জ্বালানি তেল আমদানিকারক দেশ এবং রাশিয়া পরিণত হয় তাদের 1 নম্বর জ্বালানি উৎস। কিন্তু ক্ষমতা থেকে বিদায় নেওয়া পর্যন্ত বাইডেন প্রশাসন এজন্য ভারতের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেয়নি। তবে ট্রাম্প প্রশাসন এবার ব্যবস্থা নিতে শুরু করল ভারতের বিরুদ্ধে। শুল্ক আরোপের সিদ্ধান্ত মাথা পেতে নিয়েছে ভারত। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, তিনি তার দেশের কৃষক ও ব্যবসায়ীদের রক্ষায় ব্যবস্থা নেওয়া হবে। এদিকে ভারতের বিরুদ্ধে শুল্ক আরোপের দিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তি স্বাক্ষর করেছে, যা খুবই তাৎপর্যপূর্ণ দক্ষিণ এশিয়ার রাজনীতির জন্য। ডোনাল্ড ট্রাম্প বুধবার নিজ পোস্ট দিয়ে পাকিস্তানের সাথে বাণিজ্য চুক্তির ঘোষণা দিয়েছেন। বাণিজ্য চুক্তির আওতায় যুক্তরাষ্ট্র পাকিস্তানের জ্বালানি ক্ষেত্রে বিনিয়োগ করবে। এ বিষয়ে ট্রাম্প ভারতের কাটা খায়ে নুনের ছিটা দিয়ে বলেছেন, হতে পারে আমরা পাকিস্তান থেকে জ্বালানি তেল রপ্তানি করব ভারতে। নিজস্ব উদ্ভাবিত সমরাস্ত্রের ক্ষেত্রে আরেকটি মাইল ফলক যোগ হল তুরস্কের। বুধবার তারা সর্বশেষ সফল পরীক্ষা চালিয়েছে সাইপার নামক এয়ার ডিফেন্স সিস্টেমের। সিরিয়াল প্রোডাকশন শুরুর আগে এটি ছিল সাইপারের সর্বশেষ পরীক্ষা। আকাশে 150 কিলোমিটার উঁচুতে বা দূরত্বে যুদ্ধবিমান, ক্রুজ মিসাইল, ব্যালিস্টিক মিসাইল, ড্রোন, এয়ার টু গ্রাউন্ড মিসাইল ধ্বংস করতে পারবে এই মিসাইল সিস্টেম। তুরস্কের ডিফেন্স ইন্ডাস্ট্রির নেতৃত্বে এই মিসাইল সিস্টেম উদ্ভাবন ও নির্মাণ করছে দেশটির নামকরা সমরাস্ত্র নির্মাতা প্রতিষ্ঠান রকেটসান, আসেলসান ও টুবিটাক। সাইপার একটি সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম। তুরস্কের কয়েক স্তর বিশিষ্ট এয়ার ডিফেন্স সিস্টেমের মধ্যে সাইপার এয়ার ডিফেন্স সিস্টেম ক্রাউন জুয়েল নামে পরিচিত। এতে রয়েছে উন্নত প্রিসিশন রাডার ও গাইডেন্স টেকনোলজি, যার ফলে এটি একসাথে বেশ কয়েকটি লক্ষ্যবস্তুতে সফল আক্রমণ পরিচালনা করতে সক্ষম। একসাথে 24টি মিসাইল ছুড়তে সক্ষম একটি সাইপার এয়ার ডিফেন্স সিস্টেম। তুরস্কের নিজস্ব নির্মিত অপর স্বল্প ও মাঝারি পাল্লার এয়ার ডিফেন্স সিস্টেম হল যথাক্রমে হিসার
এ ও হিসার ও। সমর বিশ্লেষকরা তুরস্কের সাইপার মিসাইলকে যুক্তরাষ্ট্রের প্যাট্রিয়ট এবং রাশিয়ার S-400 মিসাইলের সমকক্ষ হিসেবে আখ্যায়িত করেছেন। এদিকে সমরাস্ত্র রপ্তানির ক্ষেত্রে চলতি বছরও রেকর্ড স্থাপন করতে যাচ্ছে তুরস্ক। চলতি সপ্তাহে শেষ হওয়া 6 দিনব্যাপী ইস্তাম্বুল আন্তর্জাতিক সমরাস্ত্র মেলায় তুরস্ক $9 বিলিয়ন সমরাস্ত্র বিক্রির অর্ডার পেয়েছে। গত বছরে তুরস্ক $7 বিলিয়ন সমরাস্ত্র রপ্তানি করে। চলতি বছর তা $9 বিলিয়ন ছাড়িয়ে যেতে পারে বলে জানিয়েছে দেশটির বাণিজ্য মন্ত্রণালয়। এবারের মেলায় তুরস্ক হাজির করেছে তাদের নিজস্ব নির্মিত সবচেয়ে শক্তিশালী নন নিউক্লিয়ার বোমা গাজাপ। এর ওজন 970 কেজি। এটি যুদ্ধ বিমান থেকে নিক্ষেপযোগ্য একটি ধ্বংসাত্মক বোমা। বিভিন্ন ফ্রন্টলাইনে বড় ধরনের বিপর্যয়ের মুখে রয়েছে ইউক্রেন আর্মি। দিনের পর দিন আহত ইউক্রেন সেনারা পড়ে আছে যুদ্ধক্ষেত্রে, কিন্তু তাদের উদ্ধার করে চিকিৎসার কোনো ব্যবস্থা নেই। অনেকদিন বিনা চিকিৎসায় পড়ে থাকায় গুরুতর ইনফেকশনের শিকার হয়েছেন অনেক সেনা। বৃহস্পতিবার CNN এর একটি টিম পোক্রোভস্ক ফ্রন্টলাইন থেকে একটি সরেজমিন রিপোর্ট প্রকাশ করেছে। তাতে উঠে এসেছে যুদ্ধক্ষেত্রে ইউক্রেন আর্মির চরম দুর্দশার চিত্র। CNN এর খবরে বলা হয়েছে, বর্তমানে রাশিয়ান আর্মি ইউক্রেনের এমন সব এলাকায় ড্রোন হামলা পরিচালনা করছে যা এখন পর্যন্ত সম্পূর্ণরূপে যুদ্ধের বাইরে ছিল, কিন্তু ইউক্রেনের গভীরে বিভিন্ন এলাকায় দিনরাত মাথার উপর উঠছে রাশিয়ার অনেক ড্রোন। প্রায় এসব ড্রোন আক্রমণ পরিচালনা করছে বিভিন্ন স্থাপনার উপর। মারা যাচ্ছে সাধারণ মানুষ। মানুষের মাথার উপর দিয়ে ড্রোন ওড়াউড়ি করলেও সাধারণ মানুষের কাছে এসব ড্রোন প্রতিহত করার কোনো ব্যবস্থা নেই। তাছাড়া বিভিন্ন গোপন ক্যাম্পের ওপরে ড্রোন পরিচালনার সময় ইউক্রেন সেনারা প্রতিহত করতে পারছে না অনেক ড্রোন, ফলে তারা অসহায় শিকার হচ্ছে ড্রোন হামলার। রাতেও নিরাপদ নয় ইউক্রেনের অনেক সেনা ক্যাম্পের সেনারা। গভীর জঙ্গলে গোপন ক্যাম্পে রাতে সম্পূর্ণ আলো নিভিয়ে অবস্থান করতে হয় তাদের। কোনো আলো জ্বললে আর রেহাই নেই ড্রোন হামলা থেকে। CNN এর খবরে বলা হয়েছে, বিভিন্ন ফ্রন্টলাইনে ইউক্রেন সেনারা বিচ্ছিন্ন লজিস্টিক সহায়তা থেকে, ফলে আহত হয়ে দিনের পর দিন বিনা চিকিৎসায় কাতরাচ্ছে অনেক ইউক্রেন সেনা। এদিকে ডোনাল্ড ট্রাম্প রাশিয়াকে যুদ্ধ বন্ধের 12 দিনের আলটিমেটাম দেওয়ার পর থেকে রাশিয়া টানা হামলা চালিয়ে চলছে। 6 মাসের বেশি হলো ইউক্রেন যুদ্ধ উভয় পক্ষের মধ্যে পূর্ণ ড্রোন যুদ্ধে রূপ নিয়েছে। রাশিয়া এবং ইউক্রেন উভয় পক্ষের অসহায়ত্ব ফুটে উঠেছে ড্রোনের কাছে। গত জুন মাসে ইউক্রেন রাশিয়ার অভ্যন্তরে 4টি বিমান ঘাঁটিতে হামলা চালিয়ে ধ্বংস করে রাশিয়ার 40টির অধিক মূল্যবান যুদ্ধ বিমান। যুদ্ধ শুরুর পর এটাই ছিল রাশিয়ার বিরুদ্ধে ইউক্রেনের এখন পর্যন্ত সবচেয়ে বড় ধ্বংসাত্মক হামলা। অপরদিকে রাশিয়াও 1 বছরের বেশি হলো ইউক্রেনের বিরুদ্ধে ধ্বংসাত্মক ড্রোন হামলা চালিয়ে আসছে। গত 8 জুলাই রাতে রাশিয়ার রেকর্ড 728টি ড্রোন নিয়ে ঝাঁপিয়ে পড়ে ইউক্রেনের বিরুদ্ধে। ইউরোপিয়ান ইউনিয়ন তার সদস্যভুক্ত বিভিন্ন দেশকে অস্ত্র কেনার জন্য $146 বিলিয়ন ঋণ দেবে। সংস্থাটির নির্বাহী কমিটি বুধবার এই ঘোষণা দিয়েছে। রাশিয়ার আগ্রাসন থেকে ইউরোপকে রক্ষার লক্ষ্যে সমরাস্ত্র খাতে এই ঋণ দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বস্তুত ইউক্রেন যুদ্ধের পর থেকে ইউরোপের বিভিন্ন দেশ রাশিয়ার আগ্রাসন আশঙ্কায় বিপুল পরিমাণ অস্ত্র সংগ্রহ শুরু করেছে যুক্তরাষ্ট্র, দক্ষিণ কোরিয়া সহ বিভিন্ন দেশ থেকে। এদিকে যুক্তরাষ্ট্রের সাথে ইউরোপের বাণিজ্য চুক্তি নিয়ে সমালোচনা চলছে বিভিন্ন মহলে। বাণিজ্য চুক্তি অনুযায়ী ইউরোপের সব পণ্যের ওপর 15% শুল্ক আরোপ করা হবে যুক্তরাষ্ট্রে আমদানির ক্ষেত্রে এবং $1.5 ট্রিলিয়ন বেশি বিনিয়োগ করতে হবে যুক্তরাষ্ট্রে। আর এই অর্থ মূলত বিনিয়োগ করতে হবে যুক্তরাষ্ট্র থেকে অস্ত্র কেনার ক্ষেত্রে। 15% শুল্ক আরোপের ফলে ব্যাপক ক্ষতির মুখে পড়তে যাচ্ছে জার্মানি সহ অনেক দেশ। দক্ষিণ কোরিয়ার নির্বাচন থেকে শুরু করে সরকার ব্যবস্থা নিয়ন্ত্রণ করছে চীন, উত্তর কোরিয়া। নীরবে নিয়ন্ত্রণ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজনীতি ও জনমতে। চীন ও উত্তর কোরিয়ার গোপন যুদ্ধের ভয়ে কাঁপছে পুরো কোরীয় উপদ্বীপ। ক্ষেপণাস্ত্র আর পারমাণবিক হামলা নয়, এবার দক্ষিণ কোরিয়ার শাসন ব্যবস্থা ভেঙে দেওয়ার ছক কষছে তারা। 动中国大市场成为非洲大机遇。বেইজিং এর আনরেস্ট্রিক্টেড ওয়ারফেয়ার কৌশল এবং পিয়ংইয়ং এর জুজে আদর্শভিত্তিক রাজনৈতিক যুদ্ধ নীরবে নিয়ন্ত্রণ নিচ্ছে দক্ষিণ কোরিয়ার রাজনীতি ও জনমত। আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু সিউলের গণতন্ত্র নয়, বরং ওয়াশিংটনের সঙ্গে দীর্ঘদিনের নিরাপত্তা জোটকেও ঝুঁকির মুখে ফেলছে।
দক্ষিণ কোরিয়ার চীনা কমিউনিস্ট পার্টির ইউনাইটেড ফ্রন্ট ওয়ার্ক ডিপার্টমেন্ট এখন সক্রিয়ভাবে প্রভাব বিস্তার করছে। তারা মনস্তাত্ত্বিক যুদ্ধ, আইনি চালবাজি ও গণমাধ্যম নিয়ন্ত্রণের মাধ্যমে জনমত গঠন করেছে বেজিং এর পক্ষে। প্রবাসী চীনা সম্প্রদায়ের উপর নজরদারি, প্রযুক্তি হস্তান্তর এবং অর্থনৈতিক চাপ সবই তাদের পরিকল্পনার অংশ। অন্যদিকে উত্তর কোরিয়ার গোপন গোয়েন্দা সংস্থা ও রাজনৈতিক নেটওয়ার্ক দক্ষিণ কোরিয়ার অভ্যন্তরে কাজ করছে। রাজনৈতিক দল, নাগরিক সংগঠন ও লুকানো নেটওয়ার্কের মাধ্যমে বিভেদ সৃষ্টি করছে তারা। অভিযোগ উঠেছে গত জুনে অনুষ্ঠিত দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট নির্বাচনে পিয়ংইয়ং এর ছায়া ছিল সরাসরি। সবচেয়ে ভয়ঙ্কর দিক হলো এসব কার্যক্রম প্রকাশ্যে প্রমাণ করা কঠিন। প্রমাণের অভাবকেই ব্যবহার করা হচ্ছে ঢাল হিসেবে। যখনই গণমাধ্যম এসব তথ্য প্রকাশ করে তখনই শুরু হয় সমন্বিত ভুয়া প্রচারণা। সামাজিক মাধ্যমে ছড়িয়ে দেওয়া হয় বিভ্রান্তকর কন্টেন্ট, যাতে সমালোচকদের মুখ বন্ধ হয়ে যায় এবং জনগণকে ভুল পথে চালিত করা যায়। চীনের লক্ষ্য একটাই, দক্ষিণ কোরিয়াকে রাজনৈতিকভাবে দুর্বল করা এবং যুক্তরাষ্ট্রের প্রভাব হ্রাস করা। অপরদিকে উত্তর কোরিয়া চায় মার্কিন সেনারা উপদ্বীপ ছাড়ুক এবং দক্ষিণ কোরিয়া পরমাণু প্রতিরক্ষার ছাতার বাইরে চলে যাক। বিশেষজ্ঞরা সতর্ক করে বলছেন, এটি খোলা যুদ্ধ নয়, কিন্তু এর প্রভাব আরো ভয়ঙ্কর, কারণ আড়ালের এই রাজনৈতিক যুদ্ধ প্রতিদিন দক্ষিণ কোরিয়ার স্বাধীনতা ও স্থিতিশীলতাকে ক্ষতিগ্রস্ত করছে। এখন দক্ষিণ কোরিয়ার সামনে বড় চ্যালেঞ্জ হলো গোয়েন্দা নজরদারি বাড়ানো, নাগরিকদের সচেতন করা এবং তথ্য সুরক্ষা নিশ্চিত করা। না হলে চীন ও উত্তর কোরিয়ার এই গোপন রাজনৈতিক যুদ্ধ একদিন পুরো উপদ্বীপকে অস্থিতিশীল করে তুলবে। কূটনীতির সব দরজা প্রায় বন্ধ হয়ে এসেছে ইরানের জন্য। সময় ফুরিয়ে আসছে, শেষ হচ্ছে পুতিনকে দেওয়া ট্রাম্পের 12 দিনের আলটিমেটাম। এবার সরাসরি সংঘাতের পথে হাঁটছে রাশিয়া ও ইরান। ক্রেমলিন স্পষ্ট জানিয়ে দিয়েছে, প্রেসিডেন্ট ট্রাম্পের দেওয়া 50 দিনের আলটিমেটাম কমে 10 বা 12 দিনে দাঁড়ালেও ইউক্রেনের যুদ্ধ থামাবে না রাশিয়া। রাশিয়ার মুখপাত্র দিমিত্রি পেসকভ বলেছেন, মস্কো নিজের স্বার্থ রক্ষার জন্য যুদ্ধ চালিয়েই যাবে। এদিকে যুক্তরাষ্ট্রের ধৈর্য শেষ হতে বসেছে। মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ফক্স নিউজকে জানিয়েছেন, রাশিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার সময় এসে গেছে। ইতোমধ্যে ইউক্রেনের জন্য ন্যাটোর সঙ্গে মিলে অস্ত্র ও প্যাট্রিয়ট ক্ষেপণাস্ত্র সরবরাহের চুক্তি করেছে ওয়াশিংটন। রাশিয়ার পর এবার চ্যালেঞ্জ ছুড়ে দিয়েছে ইরান। মার্কিন হামলায় পরমাণু স্থাপনা ক্ষতিগ্রস্ত হলেও আবারও সমৃদ্ধকরণের পথে হাঁটছে তেহরান। পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি সরাসরি বলেছেন, আমাদের অবস্থান অটল, ইউরেনিয়াম সমৃদ্ধি চলবেই। ফক্স নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে আরাগচি বলেন, হিজবুল্লাহ, হামাস ও হুথিদের প্রতি সমর্থন অব্যাহত থাকবে। শুধু তাই নয়, চীনের সহায়তায় ইসরায়েল ধ্বংস করা রাশিয়া নির্মিত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা আবারও গড়ে তুলেছে তেহরান। অপারেশন মিডনাইট হ্যামারের পর ট্রাম্প ভেবেছিলেন ইরানের পারমাণবিক সক্ষমতা পুরোপুরি শেষ, কিন্তু বাস্তবে দেখা যাচ্ছে কেবল বিলম্ব ঘটেছে। আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার হিসাবে এখনো নিখোঁজ রয়েছে 400 কেজির বেশি সমৃদ্ধ ইউরেনিয়াম। বিশ্লেষকদের মতে এই মজুদ দিয়েই তৈরি হতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের শেষ দিকে হিরোশিমায় ফেলা লিটল বয়ের মতো একাধিক পারমাণবিক বোমা। ইরান ইতিমধ্যেই ফোর্দো ও ইস্পাহানের স্থাপনায় ফের প্রবেশের চেষ্টা করছে। এর আগে ইরানের পারমাণবিক সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্ডি জানিয়েছিলেন, আরও একটি গোপন সমৃদ্ধকরণ কেন্দ্র আছে যা হামলা থেকে অক্ষত থাকতে পারে। সেটি এখন তেহরানের শেষ ভরসা। ট্রাম্প অবশ্য হুঁশিয়ারি দিয়ে রেখেছেন, ইরান যদি ফের সমৃদ্ধি শুরু করে তবে আবারও ভয়ঙ্কর হামলা চালানো হবে। কিন্তু চীনের সহায়তায় ইরানের আকাশ প্রতিরক্ষা এখন আগের চেয়ে শক্তিশালী, ফলে নতুন হামলার ঝুঁকি আগের তুলনায় অনেক বেশি। ইসরায়েলও প্রস্তুত আছে, তবে ট্রাম্পের সঙ্গে করা যুদ্ধবিরতির শর্ত ভঙ্গ না করার জন্য অপেক্ষা করছে। কিন্তু বিশ্লেষকরা বলছেন, এই সুযোগকে কাজে লাগিয়ে নিজেদের পুনর্গঠন করছে তেহরান। পাশাপাশি রাশিয়া চায় ইরানের এই পারমাণবিক ইস্যু আন্তর্জাতিক অঙ্গনকে ব্যস্ত রাখুক, যাতে ইউক্রেন যুদ্ধে মস্কো সময় বাড়াতে পারে। অতএব পরিস্থিতি ক্রমশ সংঘর্ষের দিকে এগোচ্ছে। অর্ধেক পদক্ষেপ আর কঠিন বার্তায় লাভ হচ্ছে না। এখন প্রশ্ন, আসল ধাক্কা সামলাতে প্রস্তুত তো হোয়াইট হাউস? দর্শক মণ্ডলী, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করি আপনারা যেখানে আছেন ভালো এবং সুস্থ আছেন। ইরান রেডিওর বিশেষ টক শো খোলা দৃষ্টিতে আপনাদের স্বাগত জানাচ্ছি। আমি নাসির মাহমুদ। আজ আমাদের খোলা দৃষ্টিতে রয়েছেন
বাংলাদেশের একজন স্বনামখ্যাত ব্যক্তিত্ব, আপনাদের সবারই পরিচিত মুখ, প্রিয় মুখ। তিনি একাধারে শিক্ষাবিদ, তিনি গবেষক, একজন সমরবিদ, এবং তিনি একজন অনেক বড় মাপের সাহিত্যিক। সব শিল্পের সব ক্ষেত্রেই তার ভালো আনাগোনা রয়েছে। তিনি লেখেন, প্রচুর বই লিখেছেন। তিনি আর কেউ নন, আপনাদের পরিচিত কর্নেল অবসরপ্রাপ্ত আশরাফ আলদিন। জনাব আশরাফ আলদিন, ইরান রেডিওর বিশেষ টক শো খোলা দৃষ্টিতে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ আপনাকে আমাকে এই সুযোগটা দেওয়ার জন্য, এবং সবাইকে সালাম ও শুভেচ্ছা। জি, আমরা আপনাকে খোলা দৃষ্টিতে পেয়ে খুবই সম্মানিত বোধ করছি। দর্শক মণ্ডলী, আমরা ইরানে যে চাপিয়ে দেওয়া 12 দিনের যুদ্ধ হয়ে গেল, যুদ্ধর পরবর্তী কিছু বিষয় নিয়ে আমরা কথা বলবো আজকের আসরে। আমাদের সঙ্গে যিনি উপস্থিত রয়েছেন তিনি একজন সমরবিদ, আপনারা তার পরিচয় ইতিমধ্যেই পেয়েছেন। আমরা লক্ষ্য করেছি যে যুদ্ধবিরতিতে যারা গেছে, বিশেষ করে ইসরায়েল, তারা কিন্তু যুদ্ধবিরতির ব্যাপারে আমরা পিছনের ইতিহাস যদি দেখি, তারা খুব বেশি একটা অঙ্গীকারাবদ্ধ থাকেন না, শ্রদ্ধাশীল নন। গাজার ক্ষেত্রে আমরা লক্ষ্য করেছি, লেবাননের ক্ষেত্রেও লক্ষ্য করেছি। কিন্তু ইরানে 12 দিনের যুদ্ধের পর, 12 দিনের যুদ্ধ যখন চলছে, তখন তাদের পক্ষ থেকেই কিন্তু যুদ্ধবিরতিতে যাওয়ার আগ্রহটা বেশি লক্ষ্য করা গেছে। কিন্তু তাদের পক্ষ থেকে যেহেতু তারা এতে অঙ্গীকারাবদ্ধ থাকেন না, এই আগ্রহটা কেন ছিল? আপনার কি বিশ্লেষণ? ধন্যবাদ আপনাকে। অ্যাকচুয়ালি ইরান তার জিওগ্রাফিক্যাল সাইজের জন্য বিশাল একটা দেশ, আর সেই তুলনায় ইসরায়েল অত্যন্ত ছোট একটা দেশ, ভেরি টাইনি। তো আমরা যদি বলি সামরিক দিক থেকে যদি বিবেচনা করা হয়, তাহলে স্ট্র্যাটেজিক ডেপথ যেটাকে বলা হয়, এই স্ট্র্যাটেজিক ডেপথ ইরানের প্রচুর, কিন্তু ইসরায়েলের কিছুই নাই। মানে একটা বিমান উঠে ওটা টার্ন করে আসতে পারে না, ইসরায়েলি বিমান বাহিনীকে ইসরায়েলের বাইরে চলে যেতে হয়, অন্যের এয়ার স্পেসে চলে যেতে হয়। আর ইরানের সাইজটা অনেক বড়, দে ক্যান ডিসিভ। 2 নম্বর হলো ওই যে ধারে কাটে আর ভারে কাটে, এটার একটা কথা আছে। ইরানের উপর জুলুম হয়েছে প্রচুর, দশকের পর দশক ধরে। ইরানকে কোণঠাসা করে রাখা হয়েছে, ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কিন্তু ইরান আবার নিজের পায়ের উপর দাঁড়ানোর চেষ্টা করেছে। যেমন ইরানের সাথে যে যুদ্ধটা হয়, প্রথম ইরান ইরাক ওয়ার যেটা হয়, সেই ইরান ইরাক ওয়ারে অ্যাকচুয়ালি বেসিক্যালি পাশ্চাত্যের প্রতিনিধি হিসেবে সাদ্দাম হোসেন ইরানকে আক্রমণ করে তারাই, এবং এটা 8 বছর ধরে চলেছে। আমাদের সেনাবাহিনীর একটা দল সেখানে ছিল ওই সিজফায়ারের সময়। আমি যতটুকু জেনেছি যে ইরানিরা যুদ্ধ করেছে নিজেদের একেবারে মানে দেশাত্মবোধ এবং নিজস্ব কারিগরি বুদ্ধি দিয়ে, এবং তাদের সামনে ইরাকি ট্যাঙ্ক, ইরাকি বাহিনী, যাদেরকে সব রকম সহায়তা দিয়েছে পাশ্চাত্য, আমেরিকা এবং পাশ্চাত্য, তারা টিকতে পারেনি। শেষ পর্যন্ত তাদেরকে যুদ্ধবিরতিতে আসতে হয়। তো একইভাবে ইরান আবার এর মধ্যে যে জিনিসটা হয়েছে, ইরান মিসাইল টেকনোলজিতে সাংঘাতিক রকমভাবে এগিয়ে গেছে। এটা চিন্তা করা যায় না। ওদের মানে ফার্স্ট জেনারেশন, সেকেন্ড জেনারেশন, থার্ড জেনারেশন, ফোর্থ জেনারেশন, ফিফথ জেনারেশন, এই যে ইয়েগুলো, মিসাইলগুলো এবং হাইপারসনিক মিসাইল ওরা ডেভেলপ করে এমনভাবে তারা করেছে যে একটা জিনিস বলা হতো যে ইসরায়েলের প্রত্যেকটা বিন্দুর প্রতি শত শত নয়, হাজার হাজার মিসাইল তাক করে রাখা আছে, যে শুধু বোতাম টিপলেই ওরা ধ্বংস হয়ে যাবে। তো বেসিক্যালি মানে ইসরায়েলের ধারণা ছিল যে ইরান কুঁকড়ে থাকবে, এবং ইরান যা বলেছে সেগুলো সত্যি কথা নয়, তাদের যে সক্ষমতা আছে। কিন্তু যখন কয়েকদিনের যুদ্ধে যখন কারো কোনো রকম সাহায্য ছাড়াই ইরান যখন নিজের মেরুদণ্ডের উপর দাঁড়িয়ে গেল এবং তাদেরকে ডিসিভ করে, প্রথমে খুব স্লো গোয়িং মিসাইল,
তারপরে হাইপারসোনিক মিসাইল, মানে একটার আড়ালে আরেকটা দিয়ে তাদেরকে যেভাবে মানে লেয়ার সিস্টেম করে যে মিসাইল দিয়ে আক্রমণ করে ওদেরকে যেভাবে ডিসিভ করেছে এবং তাদের যে এয়ার ডিফেন্সকে ফেল করে দিয়েছে, আয়রন ডোম যেটা তারা বলতো। তো তাতে করে ওরা বুঝতে পারলো যে ইরানের সাথে টিকে থাকা মুশকিল আছে। তারপরেও আমি যেটা বলবো সেটা হচ্ছে আরেকটা জিনিসকে ওরা বুঝতে পেরেছে এবং পুরো বিশ্বই ভয় পায়, সেটা হলো ইরানি জনগণের ইউনিটি। ইরান একটা বলতে গেলে 1000 বছরের সভ্যতা, 2500 বছর তো পাহলবি পরিবার শাসন করেছে, তার আগে থেকে জি 4000 বছরের একটা সভ্যতা। সো এদের যে লোকদের যে একটা প্রাইড, সেটা একটা অন্য জিনিস। এমনিতে হয়তো ইসলামী রিভলিউশনের সাথে হয়তো 50%-এরও কম লোক সমর্থন করে, বাকিরা হয়তো পছন্দ করে না, কিন্তু যখন ইরানের উপর আক্রমণ হবে তখন তারা এক হয়ে যায়। তো সেই জিনিসটাকে বুঝতে পেরে আমার মনে হয় ইরান বুঝতে পেরেছে, এমনকি ইউএসএ যারা তারাও বুঝতে পেরেছে। তো তখন আসলে এরা নানাভাবে আগ্রহ দেখিয়ে এটাকে যুদ্ধকে থামিয়েছে। আর ইরানের তো কোনো আগ্রহ ছিল না আসলে কিন্তু যুদ্ধের মধ্যে জড়িয়ে পড়া, যেভাবেই হোক না কেন। সেই জন্য সেইভাবেই আমার মনে হয় যে ইরানও সম্মতি দিয়েছে কোনো রকম বাড়াবাড়ি না করে যুদ্ধবিরতি। জি, আপনি যথার্থই বলেছেন। ইরানের তো বাড়াবাড়ি করার প্রশ্নই আসে না। ইরানের সাথে তো আলোচনা চলছিল, 6ষ্ঠ পর্বের আলোচনার 2 দিন পরেই হবার কথা ছিল। তো এর আগের যে 5ম পর্বে যে আলোচনাটি ছিল সেখানে ইরান বলেছিল যে আমরা একটা ব্যাপারে কোনো ছাড় দেব না, সেটা হলো ইউরেনিয়াম সমৃদ্ধকরণের ব্যাপারটা। আমেরিকা চেয়েছিল যে সেটা 0-তে নিয়ে আসতে হবে, ইরান বলেছে না, এটা অসম্ভব। এটা নিয়ে নেগোসিয়েশন হতে পারতো, এমনকি পরবর্তী আলোচনাতে হয়তো একটা ভারসাম্যপূর্ণ জায়গায় চলে যাওয়া যেত। এই জন্য ইরান যুদ্ধের জন্য প্রস্তুত ছিল না। হঠাৎ করে ইসরায়েল আক্রমণটা চালিয়ে তারা অবশ্য পরক্ষণে হয়তো বুঝতে পেরেছে কাজটা হয়তো ঠিক হয়নি, যেটা ট্রাম্পকে টেনে আনতে বাধ্য হয়েছে তারা। যাই হোক, আমরা ইউনিটি নিয়ে আরেকটু পরে কথা বলবো। আপনার কথার ভিতরে একটা বিষয় এসে গেছে যে ইরান কারো কোনো সাহায্য না নিয়ে তারা একাই ইসরায়েলকে প্রতিহত করেছে। এই যে কারো কোনো সাহায্য নেওয়া বা না নেওয়া, এটা নিয়ে কিন্তু মিডিয়া অঙ্গনে আমরা লক্ষ্য করেছি যে ইরানের মিত্র শক্তি চীন এবং রাশিয়া তারা অনেক সাহায্য করেছে, তাকে হেলিকপ্টার গানশিপ দিয়েছে, যুদ্ধবিমান যেটা বলে যুদ্ধবিমান দিয়েছে, এই সে হাবিজাবি অনেক কথা আমরা মিডিয়ায় লক্ষ্য করেছি। আসলে আমরা যেহেতু ইরানে আছি, আমরা বিষয়গুলো যেহেতু আমরা লক্ষ্য করেছি, সেটা আমরা জানি যে ইরানকে আসলে কেউই সহযোগিতা করে নাই বা ইরানও সেই সহযোগিতা চায় নাই। এই যে সহযোগিতা না চাওয়া কিংবা অন্যরাও সহযোগিতা করার জন্য এগিয়ে না আসা, এটার কি কোনো কৌশল বা কি আপনার দৃষ্টিতে কি মনে হয়? আমার কাছে মনে হয় অ্যাকচুয়ালি এটা একেবারেই ব্যক্তিগত বিশ্লেষণ। সেটা হচ্ছে আসলে পৃথিবীটা 2 ভাগ, একটা হলো ইসলামের পক্ষে, আর ইসলামকে বাদ দিয়ে, ইসলামের পক্ষে শক্তিকে বাদ দিয়ে বাকি পৃথিবী তার বিপক্ষে। 2 ভাগ, এর মধ্যে কোনো মিডিওকার ফোর্স নাই, কোনো নিরপেক্ষ ফোর্স নাই, কোনো মিডল পাথ নাই। তো এটা হয়েছে অ্যাকচুয়ালি আপনার ক্রুসেড যখন হয়, ক্রুসেডে যখন ওরা দেখলো যে শত শত বছরেও মুসলমানদেরকে পরাজিত করা যাচ্ছে না, এদের ইমানি শক্তি আরো বৃদ্ধি পাচ্ছে, তখন তারা যেটা করেছে সেটা হলো যে ঠিক আছে, লেট আস পুট দিস থিং আন্ডার দ্য কার্পেট এন্ড আমরা অন্যভাবে তাদেরকে করতে, মানে তাদেরকে আমাদেরকে সামাল দিতে হবে। তো সেটার জন্য তারা মুখোশ করেছে ডেমোক্রেসির, তারা মুখোশ করেছে মানবাধিকারের। কিন্তু আপনি দেখবেন যে যখন মুসলিম কোনো কান্ট্রি বা ইসলামিক কোনো গভর্নমেন্ট, তখন ডেমোক্রেসির প্রশ্ন আর আসে না। তখন মনে করেন মুরসিকে ফেলে দিল, সিসি গভর্নমেন্ট আসলো, এটাতে তাদের কোনো মাথা ব্যথা নেই। তো আসলে এই যে বয়ান যেটা, এটা ডবল স্ট্যান্ডার্ড যে বয়ান, যে ডেমোক্রেসির এবং ইভেন হিউম্যান রাইটস, আপনি দেখেন ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হচ্ছে কাশ্মীরে, ভায়োলেশন অফ হিউম্যান রাইটস হচ্ছে
গাজায়, কিন্তু এটাকে জি সেটা সেভাবে নিচ্ছে না। ইউক্রেনে একটুখানি পড়লো, ওই যে বাড়ির মালিকের কুকুর যে ব্যথা পেয়েছে এটা নিয়েই হইচই। তো এ হলো বড় বড় মারাত্মক ব্যাপার। তো ওই জন্য পৃথিবীতে আসলে দুইটা শক্তি, এবং এই পর্যন্ত যা দেখা গেছে, যদিও সেটাকে শিয়া সুন্নি ভাগ দিয়ে অন্যভাবে পলিটিসাইজ করার চেষ্টা করা হয়েছে, পৃথিবীতে একটাই মাত্র দেশ ইরান যারা ইসলামিক রাষ্ট্র প্রতিষ্ঠা করেছে। এখন কিন্তু বর্তমান বিশ্বে এবং অনেক দিন ধরে দের ইজ নো কান্ট্রি ফলোয়িং ইসলাম। তো এই যে জিনিসটা, সুতরাং ইরানও জানে এবং সারা বিশ্বের কাছেও এটা ক্লিয়ার যে ইরান ইজ অ্যালোন, এবং ইরান জানে যে তাদের পাশে কেউ দাঁড়াবে না, তাদেরকে একাই যুদ্ধ করতে হবে। এবং ওই মনে করেন যে আচ্ছা ঠিক আছে, আজারবাইজানে যুদ্ধ হচ্ছে, ইরানের কিছু যেমন ড্রোন ইউজ করা বা এইভাবে ওইভাবে সহায়তা করা, সেগুলো হলো দ্বিপাক্ষিক বা মানে ইনডাইরেক্ট কতগুলো পরোক্ষ সহযোগিতা। কিন্তু ইরানের উপর সরাসরি যখন আঘাত আসলো, তখন আপনি যেটা বললেন, দেখা গেল যে কেউ এগিয়ে আসলো না ওইভাবে। হয়তো মুখে কিছু কথাবার্তা বলেছে, তারপর হ্যাঁ আমরা দেখবো কি করা যায় ইত্যাদি ইত্যাদি, এদিকে যে ক্ষতি হয়ে যাচ্ছে তখন কেউ দাঁড়ালো না। এটা আমাদেরকে মনে রাখতে হবে, অ্যাকচুয়ালি ইন দ্য হোল ওয়ার্ল্ড ইসলাম ইজ অ্যালোন, মুসলিমস আর অ্যালোন। বেসিক্যালি ইসলামিক পক্ষ শক্তি যেটা, তাদের সাথে যারা আছে তারাই ইসলামের পক্ষে। যেমন আমি বলবো সাউথ আফ্রিকা, সাউথ আফ্রিকা ইজ নট এ মুসলিম কান্ট্রি, বাট দে আর স্ট্যান্ডিং ফর দ্য মুসলিমস। তা আমি বলবো এরা মুসলমানদের ইসলামের পক্ষ শক্তি। আর আপনি যদি বলেন অন্য কতগুলো রাজা শাসিত মুসলমান নামের দেশ, তো এদেরকে ওরা আবার ইসরায়েলকে নানাভাবে সাহায্য সহযোগিতা করছে, ওদের কাছে প্রধানত হয়ে আছে আমেরিকার কাছে, এদেরকে আমি ঠিক ইসলামের পক্ষ শক্তি বলবো না, বরং এরা মুসলমান হয়েও ইসলামের বিপক্ষ শক্তি। তাই ইটস ভেরি ক্লিয়ার, ইরানকে একাই এগোতে হবে, এবং ইরান একাই এগিয়েছে, এবং একাই সবাইকে দেখিয়ে দিয়েছে যে there is no chance to be funny because they are ready for any situation. যে আপনার কথা প্রসঙ্গে আমার গত সপ্তাহেরই একটা প্রসঙ্গ মনে পড়ে গেল, সেটা আপনিও নিশ্চয়ই জানেন। ইরানের দক্ষিণাঞ্চলীয় একটা প্রদেশের নাম হলো বেলুচিস্তান, সিস্তান বেলুচিস্তান। সেখানে একটা আদালতে সন্ত্রাসী একটা গোষ্ঠী এসে হামলা করলো, হামলার ফলে সেখানে 8 জন মারাও গেল। এই ঘটনাটাকে কেন্দ্র করে, যেহেতু এই এলাকাটা সুন্নি প্রধান এলাকা, সুন্নি অধ্যুষিত এলাকা, সেইটা শিয়া এবং সুন্নিদের ভিতরে এক ধরনের অবিশ্বাস তৈরির বা বিচ্ছিন্নতা তৈরির একটা অপচেষ্টা চালানো হয়েছে। আপনি যেটা বললেন যে তারা আসলে ঐক্যবদ্ধ, তাদেরকে দীর্ঘ সভ্যতার দেশ এটা, ওই সভ্যতা তারা লালন করে, সেই জন্য তারা দেশের প্রশ্নে এই মাযহাবগত দ্বন্দ্বের অনেক ঊর্ধ্বে উঠে দেশপ্রেমটাকেই তারা সামনে নিয়ে আসে, যার ফলে সেখানকার সুন্নি আলেমরা পর্যন্ত বিবৃতি দিয়ে বলেছে যে এগুলো শত্রুদের কাজ, আমাদের ঐক্য কখনোই বিনষ্ট হবে না। তো এই যে বিষয়টা, এটাকে কাজে লাগিয়ে আবার অনেক মিডিয়ায় লক্ষ্য করেছে, তারা পুনরায় হামলা চালানোর একটা ন্যারেটিভ দাঁড় করানোর চেষ্টা করেছে ইসরায়েলের পক্ষ থেকে। আপনি কি সেরকম কোনো আশঙ্কা করেন? জি, এই ধরনের আশঙ্কা, এগুলো হলো ফিফথ কলামিস্ট বলে, মানে ইয়ের ভাষায় ফিফথ কলামিস্ট, পঞ্চম বাহিনী যেটাকে অনুবাদ করা হয়। এরা হচ্ছে সাবোটেজ, সাবভার্সন, স্পায়োনেজের মাধ্যমে সাবোটেজ এবং সাবভার্সন করার জন্য, নাশকতা করার জন্য। তো যেমন আমি একটা উদাহরণ দেই, ভারত আক্রমণ করেছিল পাকিস্তানকে। পাকিস্তান 2 দিনেই তাদেরকে দেখিয়ে দিয়েছে যে এইসব কাজ করলে চলবে না, এবং তাদেরকে ভালোই একটা শিক্ষা দিয়েছে, পুরো দুনিয়া জানে। যদিও মোদী সরকার মিথ্যাচার করে বলতে চাচ্ছে যে কোনোটা এগুলো সত্যি না, যাই হোক। তারপরে তারা কি করলো, পাকিস্তানের বেলুচিস্তানে এমন একটা দুর্ঘটনা ঘটালো, একটা ট্রেনে সম্ভবত ওই যে অ্যাটাক করে অনেকগুলো লোককে মেরে। সো এগুলো করে কি জন্য? এগুলো আমরা বলি ওই যে ডাইভার্সিভ অ্যাটাক। মনে করেন আমার মূল টার্গেটটা হচ্ছে অন্য জায়গায়, আমি যাব দক্ষিণে, আর আমি গল্প শোনাবো উত্তরের।
আমি উত্তরে কিছু ইয়ে করে ওর অ্যাটেনশন যখন যাবে, সো আমরা এই যুদ্ধক্ষেত্রে এগুলো হয় ডাইভার্সন অ্যাটাক। আর 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 সবচেয়ে বড় কথা হচ্ছে যে অ্যাকচুয়ালি এই যে ইরানি জনগণের যদি ইউনিটিটাকে নষ্ট করা যায়, যেমন ওদের মধ্যে যদি কনফিউশন লাগিয়ে দেওয়া যায়, যেমন শিয়া সুন্নি ডিভাইডটা আপনি দেখেন আমাদের ইভেন বাংলাদেশও পর্যন্ত আমরা ছোটকাল থেকেই দেখেছি শিয়া সুন্নি ডিভাইড বলে এ ধরনের কোনো জিনিস নাই। এবং ইরানি শিয়ারা আমরা যখন ইভেন 66, 67, 69, 70, 71 আমরা ওই সময় পাকিস্তান আমলেও দেখছি প্রচুর ইরানি কিন্তু এই তৎকালীন পূর্ব পাকিস্তানে আসতো থাকতো বিভিন্ন কিছু নিয়ে পেশা নিয়ে। সো এবং ইরান তুরস্ক পাকিস্তানের একটা সাংঘাতিক বন্ডেজ ছিল RCD, তখন কোনো শত্রুতা ছিল না। এখন যেহেতু আমেরিকা চাচ্ছে যে ইরানকে বলো ও তোমার শত্রু, তো কিভাবে বলবে? তো শিয়ারা শত্রু। এখন শিয়ারা যদি হঠাৎ করে অমুসলমান হয়ে যায়, শত্রু হয়ে যায়, তাহলে তো মুসলমান সভ্যতা দুই ভাগ হয়ে গেল। মুসলমান সভ্যতার মধ্যে রাইট, মুসলমান সভ্যতার মধ্যে সব। তো এখন ব্যাপারটা হয় কি, মানুষকে আপনি যখন উত্তেজিত করার জন্য ছোটখাটো ইস্যু করতে হয়, যেমন ফ্যামিলি ডিসপিউটের মধ্যে যেরকম থাকে, হঠাৎ করে তুই আমার মুরগির বাচ্চা মেরে ফেলেছিস, আমি ওই জন্য তোর মুরগি মেরে ফেললাম, তো তুই আমার মুরগি মেরেছিস সুতরাং আমি তোর হাত ভেঙে দিলাম, তো তুই আমার হাত ভেঙেছিস সুতরাং আমি তোর বাচ্চাকে পুকুরে ফেলে দিলাম। এইভাবে ধীরে ধীরে সিভিয়ার হয়ে যায়। তো এই জিনিসের ব্যাপারে আমাদের জনগণকে সচেতন থাকা খুব জরুরি। আমি বাংলাদেশের বর্তমান প্রেক্ষিতেও এরকম হচ্ছে, আপনি জানেন পতিত স্বৈরাচার ওরা লুকিয়ে আছে, সাপের মতো লিক করছে, নানাভাবে বর্তমান সরকারকে চাচ্ছে অস্থির করার জন্য। একইভাবে ইরানকে অস্থির করাটা তাদের জন্য খুব দরকার। আর একটা কথা এখানে আমি বলি, আমি যতটুকু আমার জানাশোনা আছে, ইরানে the whole country is not united behind the Islamic revolutionary force and the Islamic government. এখানে সেকুলার প্রচুর, যারা নিজেদেরকে সেকুলার দাবি করে, যাদের সকাল হয় তেহরানে না ওয়াশিংটনে। সো কারণ হচ্ছে অ্যাকচুয়ালি এরা তো বহু বছর ধরে আমেরিকান এলাই হিসেবে, তারপর ইভেন সার সময় তাদের পোশাক আশাক চলা চরিত্র সবকিছু তো একেবারে বিদেশিদের মতো চলতো। তো ওদের ওখানে ইসলামিক ফোর্স যেটা ইজ এ ভেরি স্মল ফোর্স, ওরা সাকসিড করে এখন সরকার চালাচ্ছে। কিন্তু এই সরকারের বিরোধিতা করার প্রচুর লোক এই দেশে আছে। তো এখন যখন সরকারের বিরোধী পক্ষ থাকে, তখন শত্রুদের জন্য সহজ হয় গুপ্তচর, স্পাই তৈরি করা, স্পাই খুঁজে পাওয়া। যেমন বাংলাদেশে এখন মনে করেন যত আওয়ামী মনোভাবের এবং আওয়ামী লীগের যারা আছে, ভারতের দালাল যারা আছে, এদেরকে তো পয়সা দিতে হবে না, এমনি বিনা পয়সায় এরা স্পাই হিসেবে কাজ করবে। তেমনি করে ইরানিও আমার কাছে মনে হয় যে বিভিন্ন জায়গায়, কারণ এত লোককে তো স্ক্রুটিনি করা ইজ ভেরি ডিফিকাল্ট। আর মোসাদ যেটা ইজ এ ভেরি হাইলি ট্রেইন, এ ভেরি কমিটেড, ভেরি ডেঞ্জারাস ইন্টেলিজেন্স অর্গানাইজেশন ইসরায়েলের। সুতরাং বিশাল একটা নেটওয়ার্ক ছড়িয়ে আছে পুরা ওদের ইন্টেলিজেন্সের পুরা ইরানে। এবং শুধু ইরানে কেন, বিদেশেও অনেক ইরানি স্কলার এবং বিজ্ঞানীকে মোসাদের এজেন্টরা যে হত্যা করেছে, খুব ট্যালেন্ট, ব্রিলিয়েন্ট, এগুলো তো রেকর্ডেড আছে। সো ওই জন্য জনগণকে সচেতন হতে হবে এখন, ওই দেশাত্মবোধে জাগিয়ে, যে ছোটখাটো জিনিস নিয়ে বিভেদ করো না, শিয়া সুন্নি এটা কোনো ব্যাপার না, তোমরা ইরানি, তোমরা মুসলমান, অ্যান্ড ইউ আর ইন দিস কান্ট্রি। এইভাবে যদি ইউনাইট না করা হয় তাহলে কিন্তু একটু ডিস্ট্রাকশন হয়ে যায়, এবং ডিসইউনিটি হচ্ছে একেবারে সবচেয়ে বড় ছিদ্র যেটা দিয়ে আমি আপনার আলোচনার সুবিধার্থে একটু সংযোজনী আনতে চাই। সেটা হলো এই, যারা এখানে হামলা চালিয়েছে তারা কিন্তু জানতো তাদের অবস্থানটা এখানে কীরকম, তাদের গুপ্তচরদের অবস্থা কীরকম। সেই সাহস নিয়েই তারা কিন্তু হামলা চালিয়ে ভেবেছিল যে এক সপ্তাহের ভিতরে হয়তো গভর্নমেন্টকে ফেলে দেওয়া যাবে, এবং তাদের অনুসারী যারা এর আগে ওই যে মাসা আমিনিকে কেন্দ্র করে বেশ কয়েকবারই তো আনরেস্ট তৈরি হয়েছিল এখানে, তারা তো কোথাও চলে যায়নি, তারা এখনও এখানেই রয়েছে। ইসরায়েল আমেরিকা ভেবেছিল যে তারা হয়তো রাস্তায় চলে আসবে এবং সরকার বিরোধী আন্দোলনে সরাসরি বিক্ষোভে নেমে পড়বে। ঘটনা কিন্তু সেরকম ঘটেনি। ঘটনা না ঘটার আমি ব্যক্তিগতভাবে বহু ইরানির সাথে কথা বলেছি, তাদের বক্তব্য হলো
আমরা সরকারের বিরুদ্ধে বলবো বা সরকারের সাথে বসে চা খাবো, এটা সম্পূর্ণ আমাদের নিজস্ব ব্যাপার। বাইরে থেকে কেউ এসে আমাদের সরকার পরিবর্তন করবে, এইটাতে আমরা রাজি নই। তার মানে তারা সরকার বিরোধী হলেও তারা কিন্তু দেশের সার্বভৌমত্বের প্রশ্নে ঐক্যবদ্ধ সবসময় ছিল, এবং যদি তারা না থাকতো তাহলে কিন্তু এবারই কিন্তু একটা দুর্ঘটনা ঘটে যেতে পারত, সেটা কিন্তু ঘটে নাই। তার মানে তারা আসলে ঐতিহ্যগতভাবেই কিন্তু তারা ঐক্যবদ্ধ। হ্যাঁ নাসির ভাই, আমি এখানে একটু একটা জিনিস সংযোজন করতে চাই, সেটা হচ্ছে একটা প্রিন্সিপালি যে গুপ্তচর তার সাহস নাই, তার মেরুদণ্ডের মধ্যে ঝামেলা আছে, কিন্তু যে দেশপ্রেমিক তার সাহস মানে তার মেরুদণ্ড হলো তলোয়ারের মতো। সো মানুষ যখন কোনো একটা ছোট গ্রুপও যখন দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে এগিয়ে যায়, তার সামনে অনেকগুলো গুপ্তচরও টিকতে পারে না। ইয়েস, গুপ্তচরের টেকনোলজিক্যাল পাওয়ার বেশি, তাদের মনিটরি পাওয়ার বেশি, তাদের নেটওয়ার্ক অনেক ওরা অনেক বেশি সাবভার্সন এবং করতে পারে, কিন্তু এই দুইটার মধ্যে তফাৎ আছে। আর যে কোনো একটা পরিবর্তন আনার জন্য চট করে রাস্তায় নেমে যাবে গুপ্তচররা নামতে পারে না, বা গুপ্তচর প্রভাবিত হয়ে নামতে পারে না। এটা নামতে হয় যেমন করে ট্যাঙ্ক বাহিনীর এগেনস্টে ইরানি মহিলারা বিশেষ করে মিছিল করে সামনে এগিয়ে গেছে, কোনো গুলিকে তোয়াক্কা না করে। তো সেটা ওদের ব্ল্যাক ফ্রাইডে হয়েছিল না, ওই যে কত 8 সেপ্টেম্বর 1978। সো দোজ আর দ্য ডেজ, ওগুলো হলো মোটিভেটেড। কিন্তু এখন যেটা ইসরায়েল চেয়েছে আর স্পাইরা যেটা চাচ্ছে স্পাইদের মাধ্যমে করতে, কারণ স্পাই সে জীবন দেওয়ার জন্য আসে নাই, সে তাকে বেঁচে থাকতে হবে, সে পলায়ন করে। সুতরাং আমার মনে হয় আমাদের দেশের জন্য এটাই মেসেজ, সেটা হলো যে দেশপ্রেমিকদের সামনে গুপ্তচররা আসলেই টিকতে পারে না, যাই হোক না কেন। যে আপনি যেটা বলেছেন ঠিকই বলেছেন, তবে আমি যেটা আপনাকে ধারণা দিতে চাচ্ছি সেটা হলো এই যে ইসরায়েলের যে গুপ্তচর সংস্থা সেটা এখানে খুবই স্ট্রং। একেবারে আমাদের দেশে যেরকম পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা বিভাগ জাল বিস্তার করে আছে, একই অবস্থা এখানে ছিল। কিন্তু এত জঘন্য অবস্থাটা যুদ্ধ না লাগলে হয়তো বোঝা যেত না। তো যুদ্ধের ফলে যেহেতু সেটা উপলব্ধি করা গেছে, যুদ্ধ চলাকালীনই 35টা ইউনিট এদের নিরাপত্তা বাহিনী আইডেন্টিফাই করে ওদের পুরো ধ্বংস করে দিয়েছে। ইভেন তাদের এখানে ড্রোন কারখানা ছিল, সেই ড্রোন কারখানাও কিন্তু আন্ডারগ্রাউন্ড, সেটা বের করে সেটাও ধ্বংস করে ফেলা হয়েছে। এরপর থেকে কিন্তু এই সাঁড়াশি অভিযান অব্যাহত আছে। এখনও তারা হয়তো বিক্ষিপ্তভাবে এখানে সেখানে হয়তো আছে, কিন্তু তাদের বিরুদ্ধে যেভাবে এখন অভিযান চলছে, এই অভিযান এক সময় হয়তো সাফল্যের মুখ দেখতেও পারে। সুতরাং আশাবাদী হবার সুযোগ আছে। আগের মতো সেই রকমটা হয়তো আর সহজ হবে না, বিশেষ করে এদেশের মানুষ যেহেতু তাদেরকে গ্রহণ করে নাই, যাদের গ্রহণ করার কথা ছিল তারা গ্রহণ করে নাই। জনাব আশরাফুদ্দিন, আমরা এবার একটু অন্য প্রসঙ্গে যেতে চাই। আপনি যেহেতু গাজার প্রসঙ্গ এনেছেন, গাজা, লেবানন, সিরিয়া, ইরাক, টোটাল মধ্যপ্রাচ্য, আফগানিস্তান সহ এই টোটাল মধ্যপ্রাচ্য নিয়ে সে 1948 সাল থেকেই, মানে ইসরায়েল যখন প্রতিষ্ঠিত হয় তারপর থেকেই কিন্তু তারা বৃহত্তর মধ্যপ্রাচ্য সৃষ্টির একটা স্বপ্ন নিয়ে তারা কাজ করে এসছে। কিন্তু ধীরে ধীরে তারা যতই গণহত্যা চালিয়ে, যতই অপরিণামদর্শী হয়ে যত সাঁড়াশি অভিযানই চালাক না কেন, তাদের সেই আশা কিন্তু এখনও পূরণ হয় নাই। ইরানের উপরে হামলার ফলে সেই আশায় কি আরও বেশি গুড়েবালি হলো বলে মনে হয়? আমি শত্রুকে ছোট করে দেখতে চাই না। আমি যেটা আমরা করি সেটা হচ্ছে শত্রু সম্পর্কে আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনার জন্য আপনাকে শত্রু সম্পর্কে জানতে হবে। ইউ হ্যাভ টু হ্যাভ ভেরি গুড নলেজ অ্যান্ড স্টাডি অ্যাবাউট দ্য এনিমি। এখন এই যে নতুন মধ্যপ্রাচ্যের কথা বললেন, বেসিক্যালি ইফ ইউ গো ব্যাক টু দ্য হিস্ট্রি, আপনি দেখবেন যে দ্য লরেন্স অফ অ্যারাবিয়া, উই নো কর্নেল লরেন্স, সে কিভাবে ভনিতা করে মুসলমান হয়ে গেছে দেখিয়ে কুফিয়া টুফিয়া পরে
মানে মুসলমানদের সাথে মিশে গেছে। এবং শেষ পর্যন্ত দেখা গেল যে এই সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে এই যে মানে কি বলে, শেষ পর্যন্ত দেখা গেলো যে অ্যাকচুয়ালি ওসমানিয়া খেলাফত ধ্বংসের এবং এই সবগুলো রাষ্ট্রকে মুসলমান খেলাফতটাকে ভেঙে টুকরো টুকরো করে দেওয়ার একমাত্র এইভাবেই এক্সিকিউট করেছে। এবং আপনি দেখবেন যে ওরা শুরু থেকেই করেছে এটা। বেলফোর ডিক্লারেশন একদম পারপাসফুল। এদের এই জনগণের মানে প্যালেস্টাইনের জনগণের কোনো অনুমতি নেওয়া হয়নি। একটা সুখী সমৃদ্ধশালী শান্তিপূর্ণ সহাবস্থানের একটা দেশ, তারপরেও জাস্ট বিকজ দিস ল্যান্ড ইজ এ মুসলিম ল্যান্ড, সুতরাং এটার বিপক্ষে তারা এই ধরনের অবস্থান নিয়েছে। অর্থাৎ ওদের মূল স্বপ্নটা কি? মূল স্বপ্ন হলো ওসমানিয়া খেলাফত যেরকম, এই খেলাফতটাকে ওরা ভেঙে দেওয়াটাই হচ্ছে ওদের টার্গেট। এবং আর কখনো যেন এরা ইউনাইটেড হয়ে এই ধরনের খোলাফার মতো কোনো জিনিস তৈরি করতে না পারে। আর ওরা করেছে কি এটার বিপক্ষে? ওরা ছিল মনে করেন এই 300-350 বছর আগেও দে ওয়ার ভেরি ইনফাইটিং ট্রাইবস অফ ইউরোপ। ইউরোপের প্রত্যেকটা দেশ ছিল একজনের পিছনে আরেকজনে, এরা দে ওয়ার যাচ্ছে তাই অবস্থা। আর ওরা করলো কি, ওখানে একটা ইউরোপিয়ান ইউনিয়ন করলো, সিঙ্গেল প্ল্যাটফর্ম, এবং এক জায়গা থেকে আরেক জায়গায় যাওয়া যাবে, অনেক জায়গায় কারেন্সিও একই, অনেক জায়গায় কোনো ভিসা লাগবে না। তার মানে ইটস লাইক মানে অল্টারনেটিভ অফ খেলাফা। এবং সেটা সশস্ত্র হিসাবে ন্যাটো বাহিনী তৈরি করেছে। এটার এগেনস্টে মুসলমানদের যেন আবার এই ধরনের কোনো প্ল্যাটফর্ম না হয় সেই জিনিসটা ওরা সবসময় চেষ্টা করেছে এবং এখনো করছে। সো দিজ আর লং টার্ম প্ল্যানস। তো ওই জন্য এখন আবার মনে করেন মধ্যপ্রাচ্যের অধিকাংশ দেশে ওরা চায় না গণতন্ত্র ফিরে আসুক, জনগণের শাসন আসুক। ওরা চায় রাজাদের শাসন থাক, কারণ রাজারা তো হলো প্রবৃত্তি প্রেমী, ওরা তো প্রবৃত্তি প্রেমী, ওরা লোভ লালসা নিয়েই আছে, ওরা ভোগের মধ্যেই আছে। সো এদেরকে দিয়ে যা ইচ্ছা তা করানো যায় যদি ওদের মানে ভোগের জিনিসপত্র যদি দেওয়া হয়। তো ওই জন্য অ্যাকচুয়ালি তো এই পৃথিবীটাকে এইভাবে তারা রুল করার জন্য, মুসলিমদেরকে আর দাঁড়াতে সুযোগ না দেওয়ার জন্য তাদের নানা রকম পরিকল্পনা ইয়েকে ঘিরে, যে মধ্যপ্রাচ্যকে ঘিরে, মধ্যপ্রাচ্যের প্রত্যেকটা দেশকে ঘিরে, এক একটা দেশকে এই যে ধ্বংস করে দেওয়া হলো, লিবিয়াকে, ইরাককে, সিরিয়াকে, এই যে এগুলোকে এক একটা ধরে এক একটাকে ধ্বংস করে দেওয়া হচ্ছে। সো ইভেন ওই শেষে দেখা যাবে যে ইসরায়েল যদি নিজের এক্সটেন্ডেড ভূমি হিসাবে সৌদি আরবকেও দেখায় দেয়, ওদের পরিকল্পনা আছে এরকম, ডিক্লেয়ার পরিকল্পনা, তো তখন আর ওই পালানোর রাস্তা থাকবে না আর কি সৌদি আরবের। তো এই জিনিসগুলো ইয়ে করা দরকার। এবং সেখানে আরেকটা কথা বলি, সেটা হচ্ছে আব্রাহাম অ্যাকর্ড যেটা করেছিল, ওই যে আব্রাহামিক রিলিজিয়ান বলে একটা কনসেপ্ট আছে। তো আব্রাহামিক রিলিজিয়ান মানে হচ্ছে খ্রিস্টান, ইহুদি এবং মুসলমান, তো তোমরা এক হয়ে যাও। তাহলে এই এক হতে গিয়ে আপনাকে বলবে তোমার গোফটা ছেটে ফেলো, আর ওকে বলবে তোমার নখটা কেটে ফেলো, তা নাহলে তো আমরা ইউনাইটেড হতে পারছি না। যার মানে হচ্ছে মুসলমানদের যে শাহাদাতের তামান্না, মুসলমানদের যে 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 সত্যের জন্য লড়ে যাওয়ার যে উদ্দীপনা, যে মোটিভেশন, এটাকে নষ্ট করতে পারলে ওরা দে আর ভেরি হ্যাপি, তাইলে দে রিমেইন সেফ। আদারওয়াইজ তারা কখনোই সেফ ফিল করে না। দ্যাট ইজ দ্য প্রবলেম উইথ মিডল ইস্ট। এক্স্যাক্টলি। এই প্রসঙ্গে আমি একটু গাজা নিয়ে একটু জানতে চাই। সেটা হলো, ইসরায়েল তো সবসময় যুদ্ধবিরতি ভঙ্গ করার ক্ষেত্রে তার রেকর্ড আছে, গাজাতেও সেই রেকর্ড ভঙ্গ করে তারা এখন যেইভাবে অনাহারে দুর্ভিক্ষ তৈরি করে শিশুদের দিকে তাকানো যায় না এরকম একটা পরিস্থিতি, এইভাবে তাদেরকে মেরেই যাচ্ছে আমাদের চোখের সামনে। বিশ্ববাসী গ্যালারিতে দেখে সেই খেলা দেখার মতো ভূমিকায় আছে। যারা ভোগবিলাসী জীবনে বিশ্বাসী, তারাও তো মুসলমান, তারাও তো মানুষ। গাজার সেই ভাই বোনেরা তো তাদেরই ভাই বোন, কিন্তু তাদের জন্য কি একেবারে কিছুই করার নেই? এখন ব্যাপারটা হলো, আপনি ইউ গট টু সি দ্য ইন্টারেস্ট। একটা দেশ যেমন আমি সৌদি আরবের কথা বলি, সৌদি আরবে অনেক লোক আছে যারা গাজার জন্য প্রাণ দিতে রাজি আছে, কিন্তু শাসকের অবস্থা দেখেন, শাসক তো প্রবৃত্তি বিলাসী, তো ওরা অন্যদেরকে উঠতেও দেয় না। আপনি এই মিডল ইস্টের প্রায় প্রত্যেকটা রাষ্ট্রে দেখবেন শাসকরা হলো
ইসরায়েলের অনুগত তথা আমেরিকার অনুগত। ওরা জনগণের মধ্যে ওরা ডিভাইড করে রাখে এবং ভয়ভীতি দেখিয়ে এমন অবস্থায় নিয়ে যায় যে ওদের অনেক বড় বড় আলেম গায়েব হয়ে গেছে, একদম গায়েব হয়ে গেছে। কেন? হয়তো ইসলামের পক্ষে কথা বলেছে কড়াভাবে, অথবা ইসরায়েলের বিপক্ষে কথা বলেছে। সুতরাং ওদের যে কিছু করার নাই, ও তো আপনি ওকে যদি বলেন মুসলমান, তাইলে আই হ্যাভ গট রিজার্ভেশনস অ্যাকচুয়ালি, দেন দের ইজ এ রং মেসেজ অ্যাবাউট যেমন হযরত নূহ আলাইহিস সালামের ছেলে যখন বন্যায় ডুবে যাচ্ছিল, আল্লাহর কাছে যখন আল্লাহ রসুল আল্লাহর কাছে নূহ আলাইহিস সালাম যখন বললেন আর কি যে আমার ছেলের ব্যাপারে, আল্লাহ কি বললেন? আল্লাহ বললেন সে তোমার পরিবারের ভুক্ত নয়। সো পরিবারভুক্ত হওয়ার জন্য যেখানে জন্মটা মানে জন্ম দেওয়াটা কে পর্যন্ত অগ্রাহ্য করা হয়েছে, সেখানে আপনি শুধুমাত্র মুসলমান হওয়ার জন্য কি জুব্বা পরলে, তারপর দাড়ি রাখলে, তারপর ভং করে বললে যে আমরা এই কাবাগরের রক্ষক ইত্যাদি ইত্যাদি, এইসব কি গ্রহণযোগ্য হবে? না। মুসলমান হতে হলে আসলে আল্লাহর অনুগত হতে হবে, দ্বীনের জন্য কাজ করতে হবে এবং দ্বীনকে ভালোবেসে মানে ইসলামকে তুলে ধরার জন্য ন্যায়ের পক্ষে থাকতে হবে। তো যারা ন্যায়ের পক্ষে থাকতে চায় না, সত্যটাকে বলার সাহস পায় না, তারপর বরং আরো এই যে যেমন ইরানের যুদ্ধে ওরা নানাভাবে ইসরায়েলকে সহযোগিতা করেছে, এয়ার স্পেস ব্যবহার করতে দিয়েছে। তো এই যে অবস্থাটা, তো আপনি বলবেন যে এখন হ্যাঁ ওদের পারপাসটা কি, ইসরায়েলের পারপাসটা কি? ইসরায়েল আমেরিকা সহ মিলে চায় পুরা গাজাটাকে অবলিটারেট করে দিতে, একেবারে মুছে ফেলতে। তো সেই কাজে বাধা দেওয়ার শক্তি অন্যদের নাই, এক আগ্রহও নাই। সুতরাং ঠিক আছে, দেখা যাক কি হয় ইত্যাদি। তো এই জন্য আমরা আবেগ দেখালেও হবে না। বেসিক্যালি মানুষ ওখানে মারা যাচ্ছে এবং দেখেন সারা বিশ্বের যারা অমুসলমান অনেকেই নিজেরা একেবারে যে ফ্লোটিলা নিয়ে চলে যাচ্ছে ওদেরকে সাহায্য করার জন্য। বিবেকবান মানুষ তো পৃথিবীতে প্রচুর, মুসলমান ছাড়াই অন্য ধর্মের এই বিবেকবান লোকরা এগিয়ে আসছে। কিন্তু বিশ্বটা হয়ে গেছে মিথ্যাবাদী রাখালদের অধীন। মিথ্যাবাদী রাখালদের মধ্যে আমি তিনজনের নাম বলি আপাতত। একটা হলো ডোনাল্ড ট্রাম্প, 2 নম্বর হচ্ছে নরেন্দ্র মোদী, 3 নম্বর হচ্ছে বেঞ্জামিন নেতানিয়াহু। এরা যে মিথ্যা বলে, এই মিথ্যার জন্য তো আফসোসও করে না। সো এই মিথ্যাবাদীরা যখন পৃথিবী শাসন করে, তখন সেই পৃথিবীতে এই ধরনের অবস্থা হবে। তারপরেও দেখা যাচ্ছে যে আসলে যে হামাসকে নির্মূল করার জন্য ওরা যুদ্ধ শুরু করেছিল, সেই হামাসকে আসলে নির্মূল তো করতেই পারেনি, বরং ওরা তাদের একটা বিস্ফোরক মানে পথের কাঁটা হয়ে দাঁড়িয়েছে। তো এই জন্য আমি গাজার ভাই বোনদের জন্য আমরা সাহায্য সহযোগিতা করতে পারি, দোয়া করতে পারি। আর বেসিক্যালি ইসলামের মূল মোটিভেশনে উদ্দীপিত হওয়া ছাড়া আর কোনো পথ নেই, এখানে কোনো নেগোসিয়েশনের কোনো রাস্তা নেই। এবং সত্যিকার অর্থে যে আশেপাশের পড়োশী দেশগুলো, মুসলমান নামের দেশগুলো যেভাবে ফেইল করেছে, এটা আমাদের জন্য আসলে একটা লজ্জাজনক অবস্থা। এই প্রতিবেশী দেশের প্রশ্নে আমি আরেকটু আপনার কাছে জানতে চাই, সেটা হলো ইসলাম বিরোধী যে পরাশক্তিগুলো, তারা কিন্তু এই মিডল ইস্টে একমাত্র শক্তি হিসেবে ইরানকেই কাউন্ট করে, অন্যদেরকে তো কাউন্টই করে না। এখন ইরানকে যদি কোনোভাবে তারা পর্যদস্ত করতে পারে, তাহলে ইরানের পার্শ্ববর্তী যে মুসলিম দেশগুলো, যুদ্ধের সময় কিন্তু ইসরায়েল বলেছিল পরবর্তী টার্গেট পাকিস্তান, একই প্রসঙ্গ কি তুরস্কের ক্ষেত্রে প্রযোজ্য না? তাহলে এই দেশগুলোর আসলে কি করণীয়, তারা কি করছে? ওয়েল, করণীয়ের ব্যাপারে অ্যাকচুয়ালি হয়েছিল, পাকিস্তান এটা বুঝে প্রথম থেকেই। আমি আপনাকে আগেই বলেছি, আমরা যখন ছাত্র ছিলাম সেই 69, 70, 71 বা আরও আগে আরসিডি বলে, রিজিওনাল কোঅপারেশন ফর ডেভেলপমেন্ট, আরসিডি বলে একটা সংস্থা ছিল। সেটা ছিল 3টা দেশ এর সদস্য ছিল। একটা হলো পাকিস্তান, আরেকটা হলো তুরস্ক, আরেকটা হলো ইরান। ইরানের শাহ তুরগুত ওজাল তুরস্কের, আর পাকিস্তানের আইয়ুব খান, জেনারেল আইয়ুব খান। সো মানে দে ওয়ার ভেরি পাওয়ারফুল। এবং তখন এটা কিন্তু এই জিনিসটাকে, এই ধরনের ঐক্যকে সেন্টো সিয়েটো বা এই যে আমেরিকা বা ইউরোপিয়ান ওয়েস্ট, এরা পছন্দ করে না, ওরা চায় না। আপনি এখন দেখেন
এক ধরনের ফ্রেন্ডশিপের ইয়ে ছিল মালয়েশিয়া, তুরস্ক, পাকিস্তান এদেরকে নিয়ে এবং ইরান, কিন্তু বাট সেটার মধ্যে আবার এটা খুব আগাতে পারেনি। তো এই জন্য ওরা মুসলমানদের ঐক্যের ব্যাপারে সাংঘাতিক রকম ভাবে ভীত এবং সজাগ, এটা যেন ঐক্যটা তৈরি না হয়। আর কিন্তু এই ঐক্য ছাড়া আর রাস্তা নাই। আসলে শত্রু আপনাকে দেখিয়ে যায় আপনার কি কাজটা করা উচিত। ওরা যখন দেখায় যে, যখন বোঝা যায় যে ওদের এই অ্যাকশনটা ওরা একদম পছন্দ করছে না, বুঝতে হবে যে সেটাই আমাদের জন্য নিয়ামক, আমাদের মুক্তির জন্য এটাই একমাত্র পন্থা। তো মুসলমানদের আসলে ঐক্যবদ্ধ হতে হবে, তা না হলে যতই নিউক্লিয়ার পাওয়ার হোক পাকিস্তান অথবা তুরস্ক, যত আগের সালতানাত থাক, এই দিয়ে কাজ হবে না। আমার মনে হয় এখন সময় এসেছে ইরান, তুরস্ক, পাকিস্তান এবং মালয়েশিয়া এবং পারলে ইন্দোনেশিয়াকে সহ নিয়ে, বিকজ নেইবারিং কান্ট্রি আপনাকে দেখতে হবে। তো সো কাছাকাছি মুসলমান দেশ কারা, সো এই দেশগুলোকে আদারওয়াইজ ওরা এক একজনকে ধরে শেষ করে দেবে। ইসরায়েলের পরিকল্পনা ছিল তার শত্রুদের মধ্যে প্রথমে কাকে শেষ করবে, শেষ করলো ইরাককে, তারপর লিবিয়াকে, তারপর সিরিয়াকে, এক একটা দেশকে তো বিধ্বস্ত করে দিয়েছে। সো তো এই জন্য আমাদেরকে আসলে এই ইউনিটির ব্যাপারে আপনি যেটা বললেন সেটা দুর্ভাগ্য হতে পারে, কিন্তু এই যে যেমন ইমরান খান যখন প্রধানমন্ত্রী ছিলেন উনি কিন্তু একটা উদ্যোগ নিয়েছিলেন এবং একটা বৈঠক হয়েছিল বলে আমি যতটুকু জানি, কিন্তু পরবর্তীকালে দেখা গেল যে ইমরান খানকেই বদলে দিল, এই একদম তুরুপের তাস পরিবর্তন করে দিল। এখন আমেরিকা ঘেঁষা একটা যে চোর বাটপার এরা সরকারে চলে আসছে। এখানে পলিটিক্স এবং জিওপলিটিক্স একটা সাংঘাতিক ব্যাপার। এই জিওপলিটিক্যাল এই যে গেমগুলো বিভিন্ন জায়গায় রাজা চেক, এই যে দাবা খেলা এবং রাজা চেক দেওয়া, এটার ব্যাপারে মুসলমানরা যদি সচেতন না হয় নিজেদের স্বার্থ সম্পর্কে, তাহলে অন্য কেউ সাহায্য করতে পারবে না। এক্ষেত্রে তুরস্কের প্রেসিডেন্টের উদাহরণটি আনা যায়। তাকে তো মুসলিম বিশ্বের নেতা হিসেবে অনেকেই কল্পনা করেছিল, কিন্তু তিনি গোলানিকে দিয়ে, যিনি ISIL এর নেতা ছিলেন, সন্ত্রাসী একটা গোষ্ঠীর নেতা ছিলেন, তাকে দিয়ে যেভাবে বাশার আসাদকে সরিয়ে এখন সিরিয়া দখল করলেন, সেটা কতটা অনুকূলে এসছে জানি না, কিন্তু এরদোয়ানের ভূমিকাটা কি ইমরান খানের কাছ থেকে শিক্ষা নিয়ে এই ধরনের ভূমিকা অবতীর্ণ হয়েছেন তিনি? আপনি যদি ইরানের তুরস্কের ভূমিকাটা বা তুরস্কের যুদ্ধের ইয়েটাকে অ্যানালাইসিস করতে বলেন, তাহলে একটা ব্যাপার আছে। তুরস্কের এরদোয়ান হি আন্ডারস্ট্যান্ডস, এটা ইন্টারন্যাশনাল অ্যানালিস্টরাও জানে, সে তার দেশের, তার জনগণের স্বার্থটাকেই সবচেয়ে বড় করে দেখে। সো যেমন যার জন্য সিরিয়ার যুদ্ধে তুরস্কের ইনভলভমেন্টটা ইনিশিয়ালি তারা যেটা করেছে সেটা হলো নিন্দা করা, খুব নিন্দা করেছে। এই সরকার চলে যেতে হবে, এই সরকার বাশার আল আসাদ, এই সরকারকে যেই সাপোর্ট করুক না কেন, এই সরকারকে চলে যেতে হবে, এরা অন্যায় করছে। কিন্তু এই তুরস্ক এই জায়গা থেকে সরে কেন আসলো? ওরা করলো কি, প্রথমে তো সফটলি এইভাবে বলল যে এদের বহিষ্কার দাবি করলো, কিন্তু পরবর্তীতে করলো কি, সিরিয়ান ন্যাশনাল আর্মি সহ বিভিন্ন রকমের বিদ্রোহী গ্রুপকে ওরা সমর্থন দেওয়া শুরু করলো। এটা কিন্তু আসাদ গভর্নমেন্টের বিপক্ষে। আসাদ গভর্নমেন্টকে ইরান সমর্থন করলে সেটা ইরানেরও বিপক্ষে যায়। আচ্ছা, এখন কেন? এটার পরে তারা যেটা করলো সেটা হচ্ছে, ওরা করলো কি, অনেকগুলো সামরিক অভিযান পরিচালনা করলো তুরস্ক এই সিরিয়ার অভ্যন্তরে। যেমন 2016-17 করলো ওরা অপারেশন ইউফ্রেটিস শিল্ড, তারপর 2018 করলো ওরা অলিভ ব্রাঞ্চ, অপারেশন অলিভ ব্রাঞ্চ। দিজ আর অ্যাবসলিউটলি মিলিটারি অপারেশনস। এবং 2019-এ করলো ফুল ফ্লেজড একটা মিলিটারি অপারেশন, নাম দিয়েছিল অপারেশন পিস স্প্রিং। সো এই অপারেশনগুলোর রেজাল্ট কি হলো? রেজাল্ট হলো এই যে ওরা উত্তর সিরিয়ার উত্তর অংশের, যেটার সাথে কুর্দিস্তানের বর্ডার আছে,
আপনি যে কুর্দিদের একটা বিষয়, আচ্ছা আমি একটু বলছি। তো এরা জি 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 না, পিকেকে একা নয়, এখানে একটু গেমট আছে। তো ওরা করছে কি, সিরিয়ার উত্তর অংশটা দখল করে নিয়েছে। উত্তর অংশটা হচ্ছে অ্যাকচুয়ালি কুর্দিরা 3টা দেশে, সিরিয়া, ইরাক এবং তুরস্ক। সো এখানেও কুর্দি আছে, ওখানেও কুর্দি আছে, কুর্দিরা আবার নিজেরা ভাই। এখন পিকেকে যেটা তুরস্কের কুর্দিস বিদ্রোহী দল, সেটাকে তুরস্ক ইন্টারন্যাশনালি টেররিস্ট অর্গানাইজেশন হিসেবে ডিক্লেয়ার দিয়েছে। তাদের পজিশন একদম ক্লিয়ার। সো ওদের কাজ কি? ওদের কাজ হচ্ছে তাদের বর্ডারকে, 3টা লক্ষ্য তাদের, ওদের বর্ডারকে এই মানে এই প্রবলেম থেকে, কুর্দিদের ইয়ে থেকে বাঁচিয়ে রাখা, কুর্দি বিদ্রোহীরা। কারণ কুর্দিরা যদি শক্তিশালী হয়, সিরিয়ার কুর্দিদের সাথে একত্রিত হতে পারে, তাহলে কিন্তু ওরা সবাই মিলে হয়তো দেখা যাবে যে দক্ষিণ অংশকে, তুরস্কের দক্ষিণ অংশকে স্বাধীনতা ঘোষণা করে দিয়েছে। এটা হতে দেবে না তুরস্ক। সো প্রথম কথা হচ্ছে কুর্দিদেরকে ডিভাইড করে রাখা। 2 নম্বর হলো তাদের কাছে প্রায় 3 মিলিয়ন মানে অর্থাৎ 30 লক্ষ সিরিয়ান রিফিউজি আছে। ওরা রিফিউজির ভার আর কতদিন নিবে? ওরা এগুলোকে তাদেরকে কাছে ফেরত দেওয়া। এবং আরেকটা জিনিস বলা হয়, সেটা হলো তুরস্কের তো মানে স্বপ্ন হচ্ছে আবার সেই দাও ফিরিয়ে সেই সালতানাত। সো এখন সেই জিনিস, অর্থাৎ এখানে একটা সুন্নি এই মাইন্ডেড স্টেট ঠিক করা ইন সিরিয়া। তো এখন কুর্দি প্রভাবকে প্রভাবিত করতে গিয়ে ওরা যেটা করলো, সেটা হলো ওদের মূল লক্ষ্যটা ছিল পিওয়াইডি, যে কুর্দিস ডেমোক্রেটিক পার্টি ইউনিয়ন। এটা হ্যাঁ, এটা মানে এটাকে, এবং এর একটা সামরিক শাখা আছে, সিরিয়ান ডেমোক্রেটিক ফোর্স। এরা সিরিয়ার, কিন্তু এদের সাথে পিকেকের যেটা কুর্দিস্তান ওয়ার্কার্স পার্টি, তাদের সাথে সম্পর্ক আছে। এই জিনিসটা চাইনি, কি বলে, এরদোয়ান চাইনি, এবং এরদোয়ান সাকসেসফুলি এই জিনিসটা করেছে। সে করেছে কি, কুর্দি গ্রুপগুলোর সাথে এই পিকেকের যেন সম্পর্ক হতে না পারে, কোন রকম সংযুক্তি হতে না পারে, কোঅপারেশন হতে না পারে, সেটাকে বিচ্ছিন্ন করে দিয়েছে। অ্যান্ড সে অ্যাকচুয়ালি এই কতগুলো অপারেশন চালানোর পর ওখানে লোকাল গভর্নমেন্ট, অর্থাৎ নর্দার্ন সিরিয়াতে লোকাল গভর্নমেন্টের উপর ইনফ্লুয়েন্স করেছে। তার মিলিটারি প্রেজেন্স ছিল ভেরি ক্লিয়ার। অনেক সময় ইরানের এবং রাশিয়ার ইন্টারেস্টের এগেইনস্টে গিয়েও, কারণ এটা হচ্ছে তাদের ইন্টারেস্ট, তাদের স্টেট ইন্টারেস্ট। তো এই জন্য আমি বলবো যে ইয়েস, সে যদি, এবং সে সাকসেসফুলি করেছে। আপনি দেখতে পাচ্ছেন তাদের পিকেকের সাথে এখন তাদের এখন বশীভূত হয়ে গেছে, ওরা আর্মস সারেন্ডার করেছে, শুনেছেন নিশ্চয়ই। তো এটা এরদোয়ানের জন্য অনেক বড় বিজয়। এবং আপনি এই যে থ্রেটটা, এই যে ওদের কুর্দিস্তানের যে সেপারেটিস্ট থ্রেট, এটার এত বেশি ছিল যে ওদের ওখানে কিন্তু আবার প্রপোর্শনাল রিপ্রেজেন্টেটিভ সিস্টেম গভর্নমেন্ট, ওই যে তুরস্কে, সেটার মিনিমাম ছিল 10%। কেন 10%? কারণ 10%-এর কম হলে হয়তো দেখা যাবে যে পিআর সিস্টেমে কুর্দিস্তানে যে পিকেকে চলে আসছে অ্যাসেম্বলিতে, সেটা হতে দেবে না। এখন যখন ওরা ভেঙে গেছে, ওরা অস্ত্র সমর্পণ করেছে, এদের যখন আর অত বেশি কোনো কয়েক পার্সেন্টের বেশি এদের সমর্থন আশা করা যায় না, এখন পিআর সিস্টেমে ওই যে কাট অফ লাইনটা দিয়েছে, ওটাকে 5%-এ নিয়ে আসছে। সো এরদোয়ান হ্যাজ গট হিজ ওন ইন্টারনাল অ্যান্ড এক্সটার্নাল পলিসিস, এবং এটা আসলে কিন্তু তার দেশের স্বার্থকে নিয়ে, এবং সেটার জন্য সে প্রয়োজন হলে ইসরায়েলকে কোনো ড্রোন সাহায্য পাঠায়, আবার ইসরায়েলকে আবার বুড়া আঙ্গুল দেখাতেও দেরি করে না। It is a very special personal trait of Erdogan. তো জনাব আশরাফুদ্দিন, আপনি ভূ রাজনীতি নিয়ে কাজ করছেন এবং আপনি একজন দূরদর্শী সমরবিদ। আমরা সবশেষে আপনার কাছ থেকে এই মধ্যপ্রাচ্যের অস্থিতিশীলতা দূর করা এবং এখানে একটা নিরাপত্তা বিধান করার
ক্ষেত্রে আপনার কি দিক নির্দেশনার কথা বললেন? হ্যাঁ, ধন্যবাদ আপনাকে। আসলে প্রশ্নটা খুব গভীর এবং এটা 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 এত বড় জিনিস। কারণটা হচ্ছে কি, রাষ্ট্র চালায় অন্যরা, আমরা থিওরি দিলে হবে না। এটা যাদের রাষ্ট্র, যারা ওই এলাকার বাসিন্দা, তাদেরকে বুঝতে হবে। এবং অ্যাকচুয়ালি রাজতন্ত্র ইসলাম সমর্থন করে না, রাজতন্ত্র ইজ নট ইসলামিক। একইভাবে স্বৈরতন্ত্র, একনায়কতন্ত্র, এগুলো ইসলাম সমর্থন করে না। তাহলে ইসলাম আছে কোথায়? তো ওই জায়গায় ওদের ওখানে যদি জনগণের পার্টিসিপেশন ইন দ্য গভর্নমেন্ট এটাকে ফিরিয়ে আনা যায় এবং মানুষের মধ্যে এবং সরকারের মধ্যে যদি ইসলামিক বোধটা আনা যায়, ইসলামিক ইউনিটিটা আনা যায়, যে মানে আমাদের সেই হারানো ঐতিহ্য এবং হারানো গৌরব, সেটাকে ফিরে পাওয়ার জন্য যদি আমাদের মনের মধ্যে কোনো তামান্না তৈরি হয়, তাইলেই হয়তো ইউনিটিটা হবে। এবং দ্য কান্ট্রিজ, মিডল ইস্টার্ন কান্ট্রিজ, প্রত্যেকটা কান্ট্রি, এরা যদি নিজেদের মধ্যে এক ধরনের বোঝাপড়া শুরু করে। আপনি দেখেন দুবাইতে বিশ্বের সবচেয়ে বড় মন্দির তৈরি করেছে, কাকে খুশি করার জন্য? ভারতকে খুশি করার জন্য। তো অথচ ভারত প্রতিদিন এবং ব্যাপকভাবে মুসলমানদেরকে নিগৃহীত করছে, তারপর মসজিদ ধ্বংস করছে, একেবারেই মুসলমান বিরোধী। তো এখন দুবাইয়ের যে শাসক এটা করলো, তারা তো অ্যাকচুয়ালি ইসলামের কথা চিন্তা করে না। এখন ওরা যদি চিন্তা করে, নাও ইদানিং এখন বোঝা যাচ্ছে ইরানের সাথে যুদ্ধের পর তাদের কিছু রিয়েলাইজেশন আশা করা যাচ্ছে, যে কিছু কিছু জিনিস বুঝছে যে হু ইজ রিয়েল ফ্রেন্ড অ্যান্ড হু ইজ এনিমি। লাইক ইরানে ভারতের সাথে কিন্তু ইরানের বন্ধুত্ব অনেক দিনের, আর সেই বন্ধুত্বের সুযোগ নিয়ে ইরানি বিভিন্ন জায়গার খুব গুরুত্বপূর্ণ তথ্য ভারতীয় গুপ্তচররা ইসরায়েলকে পাঠিয়ে দিয়েছে। ইসরায়েলের সাথে ভারতের সখ্যতা অন্য প্রকারের। এটা ওই চলো আমরা সবাই মিলে ইসলামকে ধ্বংস করি, ওই ইউনিয়নের সদস্য তারা। তো এই জিনিসটা ইরান যেমন কিছুটা বুঝেছে, মধ্যপ্রাচ্যের দেশগুলো বুঝতে শুরু করেছে। যদি সেটা বুঝে তাদের রাষ্ট্রের জন্য, তাদের দেশের জন্য যদি এটা হয়, তাহলে আমার মনে হয় সামনের দিনগুলোতে মুসলমানরা বিজয়ী হতে পারে, মুসলমানরা গর্বের সাথে পৃথিবীকে শাসন করতে পারে। একটা কথা বলে শেষ করি, সেটা হলো মুসলমানদের তো এই দুনিয়ায় সবকিছু ভোগ করার জন্য নয়। এই দুনিয়া হলো পরীক্ষার জায়গা। এই দুনিয়ায় শাহাদাতে তামান্না নিয়ে মানুষ সত্য প্রতিষ্ঠার কাজ করবে এবং আল্লাহর কাছে পরকালে জান্নাত আশা করবে। এটা যদি না হয়, তাহলে তো আপনি রাজাদেরকে, ওরা তো এই দুনিয়াতেই জান্নাত বানাইতে চাইবে এবং তারা যা যা করার তা করবে, যেটার সাথে ওয়েস্টার্ন ভিউজ এবং আমেরিকা বা ইউরোপিয়ান ওয়েস্টের ভিউজ সেটা মিলে যায়। তো আমি বলবো যে অ্যাকচুয়ালি আমাদের সিভিল সোসাইটি তৈরি হওয়া দরকার এই প্রত্যেকটা কান্ট্রিতে। সিভিল সোসাইটি তার মানে হচ্ছে গবেষণা করতে হবে, পড়াশোনা করতে হবে, জ্ঞান চর্চা করতে হবে অতীত সম্পর্কে এবং ভবিষ্যতের কর্মপন্থা নির্ধারণ করতে হবে। সিভিল সোসাইটি যখন অ্যাক্টিভ হয়ে যায়, জনগণকে মোটিভেট করতে পারে, এমনকি তারা ইনফ্লুয়েন্স করতে পারে রাজাদের এবং শাসকদেরকেও। যথার্থ দিক নির্দেশনা দিয়েছেন আপনি জনাব আশরাফ আল-দিন। আমি জানি আপনি অনেক ব্যস্ত মানুষ, বহু ফিল্ডে আপনি কাজ করেন, তারপরেও আপনার ব্যস্ততার ফাঁকে আমাদেরকে সময় দিয়ে ধন্য করেছেন। আপনার প্রতি রেডিও তেহরান এবং ইরান রেডিওর পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতা। থ্যাংক ইউ ভেরি মাচ। আমাকে এই সুযোগ দেওয়ার জন্য, আবার ইনভাইট করার জন্য আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আল্লাহ আপনাদের কল্যাণ করুক। আসসালামু আলাইকুম। দর্শক মণ্ডলী, আজ তাহলে এ পর্যন্তই থাকুক। ইনশাআল্লাহ আপনাদের সাথে আবারও কথা হবে, দেখা হবে খোলা দৃষ্টির পরবর্তী আয়োজনে। ততক্ষণ আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন। খোদা হাফেজ। শ্রোতা বন্ধুরা, বিশ্ব সংবাদে এই ছিল আমাদের সর্বশেষ আয়োজন। সঙ্গে থাকার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।